ভোট দিন মানুষ নিজের মতন করে, নিজের পছন্দে ভোট দিন। এবং আমরা বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের সঙ্গে সারা ভারতবর্ষের লোকসভা নির্বাচন চলছে, তাতে পশ্চিমবঙ্গের মানুষ সজাগ এবং সচেতন। সঠিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সঠিক রাজনৈতিক দলকে চিনে নিতে পারবেন মানুষ। তো কাজেই আর প্যানেলে আলোচনা আজকে সেই অর্থে করছি না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রীর সভা থেকে একাধিক বক্তব্য এসছে, দুজনের সভা থেকেই, এবং প্রত্যেকটি বক্তব্য পরস্পর বিরোধী। বেশ কিছু নিয়ে আলোচনা হতেই পারত, অবশ্যই আলোচনা হতে পারত। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের সঙ্গে কিছুক্ষণ একান্তে কথা বলেছেন উত্তর কলকাতা নিয়ে, হয়তো চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা নিয়েও আলোচনা করা যেতে পারত। কিন্তু এই বিষয়গুলোকে না রেখে আজকে যে বিষয়টাকে আমরা রাখলাম, সেটা প্রতিবেদনের মাধ্যমে খুব পরিষ্কার হবে ঠিকই, কিন্তু একটু আমি বলে দিই আপনাকে যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধি এটা মারাত্মক একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং এই অনুযায়ী যদি আমি দেখি তো দেখতে হবে যে 2001 সালে যে জনগণনা হয়েছিল, আদমশুমারি হয়েছিল, তার থেকে 2011-তে জনসংখ্যা বৃদ্ধি হলো শুধুমাত্র পশ্চিমবঙ্গে 8.02 ক্রোড়। অর্থাৎ এই 10 বছর অন্তর অন্তর আদমশুমারি বা জনগণনা হয়, আপনি জানেন। আমি কেন এটা বলছি তার পরবর্তী সময় আমি আসছি ব্যাখ্যায়। 2001 সাল থেকে 2011 সালে জনসংখ্যা বৃদ্ধি পেল শুধুমাত্র আপনার রাজ্য পশ্চিমবঙ্গে 8.02 ক্রোড়। 2011 সালে পশ্চিমবঙ্গে জনসংখ্যা গিয়ে দাঁড়ালো 9,13,47,736 জন। এবার 2021 সালে এই জনসংখ্যাটাই আবারও বাড়লো, অর্থাৎ এই যে আরও 10 বছর পর, অর্থাৎ 2011 পরে 2021, এই জনসংখ্যা বেড়ে দাঁড়ালো মানে মোটামুটি অ্যাপ্রক্সিমেট ফিগার হচ্ছে 9.97 ক্রোড়। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি 2024 সালে, অর্থাৎ এই 3 বছরে জনসংখ্যা এখন আজকের দিনে এসে দাঁড়িয়েছে এই বছরে প্রায় 10,42,00,000 মতো, 10.42 ক্রোড়। এই যে বিপুল পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে রাজ্য পশ্চিমবঙ্গে, এই জনসংখ্যা বৃদ্ধির কারণের পেছনে কি কি কারণ থাকতে পারে, এগুলো অনুসন্ধান করার জায়গা আছে। এগুলো নিয়ে নানান রকম স্ট্যাটিস্টিক্যাল আলোচনা হতেই পারে। তবে এই ক্ষেত্রে আমরা অনুপ্রবেশকে একটা কারণ হিসাবে ধরছি। অনুপ্রবেশ কি একটা বড় কারণ এই পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে? 2021 সালে যে এস্টিমেশন, তাতে ওয়েস্ট বেঙ্গল স্টেটে প্রায় 3,11,44,763 জন মুসলিম বাস করেন, যারা মোটামুটিভাবে জনসংখ্যা 30% অফ দ্য স্টেট পপুলেশন। এবং এই যে ভাস্ট মেজরিটি অফ দ্য মুসলিম ওয়েস্ট বেঙ্গল আর বেঙ্গলি মুসলিমস, এবং এদের সংখ্যা যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক 10 বছর এই জনসংখ্যা বৃদ্ধির যে নিরিখ দেখতে পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই এই জনসংখ্যা বৃদ্ধির হারটা বেশি মুসলিমদের ক্ষেত্রে হিন্দুদের তুলনায়। আমাদের হিন্দু আর মুসলিম বৈরিতা বা এদের মধ্যে বিভেদ বা কেন কোন কাস্টের বা কোন কমিউনিটির জনসংখ্যা বাড়ছে এই নিয়ে আলোচনা নয়। মূলত আলোচনার যে বিষয় সেটা হচ্ছে যে সীমান্ত বরাবর এলাকায় আমরা একটা স্পেশাল সার্ভে করি, এবং তাতে দেখা যাচ্ছে যে গত প্রায় 15 বছর ধরে প্রচুর পরিমাণে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এরা সমস্ত ইললিগাল টেসপ্রাসার্স, অর্থাৎ যারা অনৈতিকভাবে অবৈধভাবে ভারতবর্ষে এসছেন এবং পশ্চিমবঙ্গকে তাদের সেফ ল্যান্ড হিসাবে তারা মনে করছেন। এখানে আপনারা জানবেন যারা সীমান্তবর্তী এলাকায় থাকেন, এটা শুধুমাত্র আমি এখান থেকে বলছি তা নয়, আপনারা নিজেরাও অনেকে জানেন যারা অনুষ্ঠান দেখছেন। সীমান্তবর্তী এলাকায় খুব সহজেই ভারতবর্ষে থাকতে গেলে যে সমস্ত প্রমাণাদি বা দলিল পত্রাদি দরকার হয়, অর্থাৎ সেটা আপনি আধার কার্ড বলুন, ভোটার কার্ড বলুন, একজন ভোটার হতে গেলে সেগুলো তারা খুব সহজেই পেয়ে যাচ্ছে। মানে এটা সহজেই পাচ্ছে, অবৈধভাবে পাচ্ছে, ইলিগাল ওয়েতে তারা পাচ্ছে। এর ফলে তারা ভোটার হয়ে যাচ্ছে। এবার অ্যাপিসমেন্ট পলিটিক্সের ক্ষেত্রে আমরা যদি আলোচনা করি, তাহলে এদেরকে তোষণ করে রাজনৈতিক দলগুলো, আমি শুধুমাত্র কোনো একটি পার্টিকুলার রাজনৈতিক দলকে বলছি না, রাজনৈতিক দল, তার মধ্যে বর্তমানে প্রায় গত 13.5 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন চলছে, তার আগে বামেরা ছিলেন প্রায় 34 বছর অলমোস্ট। তো এই সময় আমরা যদি কয়েকদিন আগে ওবিসি শংসাপত্র হাইকোর্টের নির্দেশে বাতিলের তালিকা দেখি, তাহলে দেখব যে 2010 সালের 1 জানুয়ারির পর থেকে সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, এবং তার মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে যে বাম জমানা শেষের দিকে এবং তৃণমূল জমানাতে তো ডেফিনেটলি অবশ্যই তারা মুসলিমদেরকে ওবিসি আওতাভুক্ত করেছেন এবং অতিরিক্ত সুবিধে পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ এক্ষেত্রেও একটা অ্যাপিসমেন্ট পলিটিক্সের থিওরি কাজ করছে যে তাদেরকে সুবিধে করে দেওয়া। এর ফলে একটা ভোট ব্যাংক তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর। এই ভোট ব্যাংক কিন্তু অত্যন্ত কমিটেড ভোট ব্যাংক। আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের 2-4টে বক্তব্য শুনি,
তাহলে আমরা দেখতে পাবো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলছেন যে গরু দুধ দেয় তার লাথি সহ্য করা যায়, কখনো তিনি বলছেন আমি মুসলিম তোষণ করি, আমি করব, আরও বেশি করব। এই যে ডেসপারেটনেস, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাগ্রেসিভ বক্তব্য মুসলিমদের সম্পর্কে, সেখানে কোথাও না কোথাও মনে হচ্ছে মানে ওনার বক্তব্যকে যদি আমি তার্কিকভাবে যদি ধরি তাহলে দেখা যাবে যে সেই বক্তব্যের নিরিখে কোনো একটি সম্প্রদায়ের প্রতি তার অতিরিক্ত দুর্বলতা কাজ করছে। এটা তার তো ব্যক্তিগতভাবে পাওয়ার কিছু নেই, হয়তোবা দলগতভাবে তৃণমূল কংগ্রেসের তারা সাপোর্টার বা এই রাজনৈতিক দল যখন প্রশাসন চালাচ্ছে তারা এমন কিছু সুবিধা করে দিচ্ছে যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন বা মনে করছেন যে বিশেষ এই সম্প্রদায় তারা আমাদের সঙ্গেই রয়েছে। এই আলোচনার মধ্যে আবারও একবার বলছি, সাম্প্রদায়িক বিভাজন কেউ দেখবেন না, খুব পরিষ্কার কনস্ট্রাকটিভ কিছু বিষয়ের উপর আলোচনা করব। দেখুন, খুব স্বাভাবিক একটা ঘটনা, নাট্য উৎসব। আপনারা জানেন যে উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় নাট্যপ্রিয় বা নাট্যপ্রেমী ব্যক্তিরা থাকেন, তার মধ্যে অশোকনগর, গোবরডাঙ্গা এইসব অংশে বছরে একটা সময় নাট্য উৎসব হয়, এখনো হয়, স্টিল হয়, এখনো হয়। এবার আপনাদেরকে দেখুন কিভাবে একটা নাট্য উৎসব মানে নিছক একটা সাংস্কৃতিক প্রেক্ষাপটকে ভোটের দিকে নিয়ে যাচ্ছেন একজন তৃণমূলের বিধায়ক। তিনি ডেফিনেটলি শুধু বিধায়ক নন, রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের একজন এমএলএ অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, একজন বিধানসভার সদস্য যিনি কয়েক লক্ষ ভোট পেয়ে মানুষের ভোটে জিতেছেন। কি বলছেন তিনি? অশোকনগর নাট্যোৎসবে গিয়ে একজন নাট্য ব্যক্তিত্ব মোশাররফ করিম, যিনি বাংলাদেশের মানুষ, নাট্যকার, তাকে মঞ্চে আনার জন্য দেখুন কি অদ্ভুতভাবে রাজনীতিকে মেশাচ্ছেন। এটা সাধারণ মানুষ করছেন না, কোনো মিডিয়া করছে না, রাজনৈতিক লোকেরা মঞ্চে দাঁড়িয়ে করছে এবং তারা ক্যাবিনেটের সদস্য, পশ্চিমবঙ্গ সরকারের যে ক্যাবিনেট তার সদস্য। তারা কি করছেন, কি বলছেন একবার আপনাদেরকে ক্লিয়ার শোনাই। দেখুন, এই বক্তব্যগুলো নিয়েই উঠছে প্রশ্ন, শুনুন। আজকে যে নারায়ণ এখানে নিয়ে এলেন, এটা উনি কত বড় কাজ করলেন এটা বলে বোঝাতে পারবো না। আর আমি একটা রাজনৈতিক কথা এই প্রসঙ্গে বলতে চাই। যদি এই যে দাবিটা উঠলো মোশাররফ করিমকে সামনের বার চাই, সামনের বারে মোশাররফ করিমকে আবার চাই, সেটা একমাত্র নারায়ণই আনতে পারে। আমরা তাতে সাথ দিতে পারি যদি অশোকনগর থেকে 24 সালে ভোটে কাকলি ঘোষ দস্তিদার বিরাট ভোটে লিড পান, তাহলে তো আমার নারায়ণের পক্ষে কাজটা আরও সুবিধা হয়ে যায়, আরও সহজ হয়ে যায়। সেটাও অশোকনগরের দিকে দিকে এই কথাটা ছড়িয়ে দেবেন। যদি মোশাররফ করিমকে দেখতে চান তাহলে কাকলি ঘোষ দস্তিদারকে জোড়াফুল চিহ্নে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে লোকসভায় তাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এটা কি আমরা বলছি? কে বলছেন? ক্যাবিনেট সদস্য। এবং কোথায় দাঁড়িয়ে বলছেন? আপনারা ছবিতে দেখেছেন, নাট্যোৎসব, নিছক নাট্যোৎসব, কোনো রাজনৈতিক ব্যানারে নয়, নাট্যোৎসব হচ্ছে। এবং কাকে উদ্দেশ্য করে বলছেন? নারায়ণ গোস্বামী, যিনি অশোকনগরের বিধায়ক এবং জেলা পরিষদের সভাধিপতি, তিনি তাকে উদ্দেশ্য করে বলছেন যে এটা নারায়ণই পারবে একমাত্র। যদি আপনারা 2024-এ, যদিও এই ক্ষেত্রে নারায়ণবাবু কোনো বক্তব্য রাখেননি, এটা বলছেন ব্রাত্য বোস। কি বলছেন? যে আপনারা যদি মোশাররফ করিমকে চান তাহলে 24-এর ভোটে কাকলি ঘোষ দস্তিদারকে বিপুল ভোটে জেতাতে হবে, বেশি বেশি ভোটে জেতাতে হবে, তাহলে আবার মোশাররফ করিমকে আপনারা পাবেন। আমি জানি না এর সঙ্গে নাটকের কি সম্পর্ক। রত্না বিশ্বাস, হাবড়া বিধানসভার তৃণমূল নেত্রী, হাবড়া বিধানসভা এলাকার তৃণমূল নেত্রী, তার একটা ক্যাপচার্ড বাইট আমাদের কাছে আছে, খুব সম্ভবত 2023-এর শেষ দিকে অথবা 24-এর প্রথম দিকে উনি এই বক্তব্য রাখেন। পরিষ্কার হয়ে যাচ্ছে যে অ্যাপিসমেন্ট পলিটিক্স, তোষামোদী রাজনীতি। আমি বারবার করে উল্লেখ করছি, এটা বোঝানোর চেষ্টা করছি, ডিসক্রিমিনেশন করা আমার উদ্দেশ্য নয়। শুনুন কি বলেছেন রত্না। মানে অনেকেই হয়তো লাইভ দেখেছেন, উনি কিন্তু আজকে ঘোষণাই করেছেন 3 মাস মধ্যেই ইলেকশন ডিক্লেয়ার হবে। আর অভিজিৎদা যেটা বললেন, আমরা সবাই জানি ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক মানে জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎদা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে। আর যারা নতুন ভোটার হবে, বাচ্চা ছেলে মেয়েরা, তারা তো তাদের বাবা মার লিঙ্ক দেখিয়েই করে নিতে পারবে। এই কাজটা অতি দ্রুত করবেন, কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক। বাংলায় পরিষ্কার করে রত্না বিশ্বাস বলছেন, হাবড়া বিধানসভার একজন তৃণমূল নেত্রী, তিনি বলছেন বাংলাদেশের যারা যারা এসছেন নাম তুলতে পারেননি, কোনো একজন নেতার নাম করে বলছেন তার কাছে যাবেন। আমরা চাই না একটা ভোটও বাকি থাকে, সব ভোট যেন আমাদের দিকে আসে, তাদের ভোটার কার্ডের ব্যবস্থা আমরা করে দেব। ব্রাত্য বোস কি বললেন? যে আপনারা মোশাররফ করিমকে আনতে চাইলে কাকলি ঘোষ দস্তিদারকে বিপুল ভোটে জয়ী করুন। নাট্যোৎসবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।